আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিদিবা। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা, যিনি ৩ দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনৈতিক, সামরিক ও কৌশলগত দিক নির্দেশনা নির্ধারণ করেছেন। যৌথ যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। ৮৬ বছর বয়সে তার মৃত্যু শুধু একটি ব্যক্তির অবসান নয়, এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, ইরানের রাষ্ট্রদর্শন, প্রতিরোধ অক্ষনীতি এবং তেহরানের সঙ্গে পশ্চিমাদের দীর্ঘ টানাপোড়েনের এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ও নতুন এক অনিশ্চিত পর্বের সূচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে খামেনির কম্পাউন্ডে হামলা চালানো হয়েছে এবং তিনি নিহত হয়েছেন। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, শনিবার সকালে আমেরিকা ও জায়নিস্ট শাসনের যৌথ হামলায় ইসলামী বিপ্লবের নেতা শহীদ হয়েছেন। একই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এই ঘটনার অভিঘাত বোঝার জন্য খামেনির দীর্ঘ রাজনৈতিক যাত্রা, তার নিরাপত্তা কেন্দ্রিক রাষ্ট্রচিন্তা এবং আঞ্চলিক শক্তি রাজনীতিতে ইরানের অবস্থান নির্মাণের কৌশলকে বিশ্লেষণ করা জরুরি। আল জাজিরার বিশ্লেষণ নিয়ে আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন, যখন ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনি মৃত্যুবরণ করেন। খোমেনি ছিলেন ১৯৭৯ সালের বিপ্লবের আদর্শিক প্রেরণা, যিনি পাহলভি রাজতন্ত্রের অবসান ঘটান, আর খামেনি ছিলেন সেই বিপ্লব পরবর্তী রাষ্ট্রকে সামরিক নিরাপত্তা কাঠামোর মাধ্যমে সুসংহত করার কারিগর। তার দৃষ্টিভঙ্গির কেন্দ্রে ছিল একটি অবরুদ্ধ রাষ্ট্রধারণা, ইরানকে ঘিরে বহিঃশত্রুর হুমকি, পশ্চিমা অবরোধ এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতার সম্ভাবনা। ১৯৮০ দশকে ইরান ইরাক যুদ্ধে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন, সীমান্তে নিয়মিত উপস্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরাককে সমর্থন দেয়া পশ্চিমা শক্তিগুলোর ভূমিকা, এসব অভিজ্ঞতা তার মনে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রতি গভীর অবিশ্বাস তৈরি করে। তার শাসন দর্শনে ইসলামী প্রজাতন্ত্র, জাতীয়তাবাদ ও বিপ্লবী আদর্শ একাকার হয়ে যায়। রাষ্ট্র রক্ষা হয়ে ওঠে সর্বোচ্চ অগ্রাধিকার। এই নিরাপত্তা কেন্দ্রিক চিন্তার বাস্তব রূপ ছিল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ক্রমবর্ধমান ক্ষমতায়ন। শুরুতে একটি বিপ্লব রক্ষাকারী আধা সামরিক বাহিনী হিসেবে গড়ে ওঠা আইআরজিসি খামেনির আমলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তির কেন্দ্রে পরিণত হয়। অবকাঠামো, জ্বালানি, টেলিযোগাযোগ থেকে শুরু করে নির্মাণ খাত, বিস্তৃত অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের প্রবেশাধিকার রাষ্ট্রের ভেতরে এক শক্তিশালী নিরাপত্তা অর্থনীতি গড়ে তোলে। একই সঙ্গে বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে তরুণ প্রজন্মের একাংশকে আদর্শিক প্রশিক্ষণ দিয়ে একটি অনুগত ভোট ব্যাংক ও রাস্তায় নামার মতো শক্তি তৈরি করা হয়। ২০০৯ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন এবং পরবর্তীতে গ্রিন মুভমেন্ট দমনে এই কাঠামোই ছিল মূল ভরসা। হাজারো গ্রেপ্তার, প্রাণহানি এবং কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে খামেনি প্রমাণ করেন যে রাষ্ট্রের স্থিতি রক্ষায় তিনি আপোষহীন। তবে খামেনিকে কেবল কঠোর নিরাপত্তা নীতির প্রতীক হিসেবে দেখলে তার বাস্তববাদী দিকটি আড়ালে থেকে যায়। ২০১৫ সালে তীব্র নিষেধাজ্ঞার চাপে অর্থনীতি যখন বিপর্যস্ত, তখন তিনি প্রেসিডেন্ট হাসান রুহানির আলোচনাকে অনুমোদন দেন এবং জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন স্বাক্ষরের পথ খুলে দেন। এই চুক্তি ছিল পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের এক কূটনৈতিক সমাধান। খামেনির যুক্তি ছিল, এটি স্বাভাবিকীকরণ নয়, বরং একটি সীমিত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, না শান্তি না যুদ্ধ। এই মধ্যপন্থায় ইরানের স্বার্থ রক্ষা করবে। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলে সম্পর্ক আবার সংঘাতমুখী হয়। তেহরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ায়, যদিও খামেনি পূর্বেই পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করে ফতোয়া জারি করেছিলেন বলে ইরান দাবি করে। অভ্যন্তরীণ রাজনীতিতে খামেনির জন্য বড় চ্যালেঞ্জ আসে
একাধিক ঢেউয়ে 2009 সালে নির্বাচন পরবর্তী বিক্ষোভ, 2019 সালে জ্বালানি মূল্যবৃদ্ধি ঘিরে আন্দোলন এবং 2022 সালে মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে নারী অধিকার আন্দোলন। প্রতিবারই রাষ্ট্র কঠোর বল প্রয়োগে সাড়া দেয়। সমালোচকরা বলেন, তরুণ প্রজন্মের অর্থনৈতিক উন্নতি ও সামাজিক স্বাধীনতার আকাঙ্ক্ষা তিনি বুঝতে ব্যর্থ হন। দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ও বিচ্ছিন্নতাবাদী নীতির ভার সাধারণ মানুষকেই বহন করতে হয়েছে। আবার সমর্থকরা যুক্তি দেন, বহিঃশত্রুর মুখে রাষ্ট্রের ভাঙন ঠেকাতে কঠোরতা ছিল অপরিহার্য। খামেনির পররাষ্ট্র কৌশলের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল প্রতিরোধ অক্ষ ইরান সমর্থিত আঞ্চলিক জোট ব্যবস্থা। এর কেন্দ্রবিন্দুতে ছিলেন কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি, যিনি 2020 সালে মার্কিন ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনে হামাস, ইয়েমেনে হুথি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান ফরওয়ার্ড ডিফেন্স কৌশল বাস্তবায়ন করে। লক্ষ্য ছিল সম্ভাব্য সংঘাতকে দেশের সীমানার বাইরে প্রতিহত করা এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বহুমুখী চাপের মধ্যে রাখা। কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের গাজা অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ, লেবাননে হিজবুল্লাহর উপর হামলা এবং 2024 সালের ডিসেম্বরে সিরিয়ায় ক্ষমতার পালাবদল, সব মিলিয়ে এই অক্ষ দুর্বল হতে শুরু করে। সিরিয়া করিডোর ভেঙে পড়ায় হিজবুল্লাহকে পুনরায় রসদ যোগানোর পথ সংকুচিত হয়। এই প্রেক্ষাপটে 2025 সালের জুনে ইসরায়েলের ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা এবং পরবর্তী ক্ষেপণাস্ত্র বিনিময় দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বহু বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে হামলার পক্ষে সওয়াল করে আসছিলেন। ওয়াশিংটনের সমর্থনে সেই অবস্থান বাস্তবে রূপ পায়। খামেনি হুমকির জবাবে আত্মসমর্পণ প্রত্যাখ্যান করেন এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপকে অপরিবর্তনীয় ক্ষতির কারণ হবে বলে সতর্ক করেন। তার এই কঠোর ভাষ্য একসময় সমালোচিত হলেও 12 দিনের যুদ্ধে বহু ইরানির কাছে তা প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। কিন্তু র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ প্রভাব দীর্ঘস্থায়ী হয়নি। নিষেধাজ্ঞা, মুদ্রার পতন ও মূল্যস্ফীতিতে ক্ষুব্ধ জনতা আবার রাস্তায় নামে। খামেনির মৃত্যুর তাৎক্ষণিক রাজনৈতিক প্রভাব বহুমাত্রিক। প্রথমত, ইরানের ক্ষমতার কাঠামোতে উত্তরাধিকার প্রশ্ন জটিল। সংবিধান অনুযায়ী বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে, কিন্তু নিরাপত্তা, অর্থনীতি, রাজনীতির জটিল সমীকরণে আইআরজিসির ভূমিকা নির্ধারক হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র প্রকাশ্য রেজিম চেঞ্জ ইঙ্গিত দেয়ায় জাতীয়তাবাদী প্রতিক্রিয়া তীব্র হতে পারে, যা আবার কঠোরপন্থীদের অবস্থান শক্তিশালী করবে। তৃতীয়ত, আঞ্চলিক শক্তি সমীকরণে এক শূন্যতা তৈরি হয়েছে। প্রতিরোধ অক্ষকেই পুনর্গঠিত হবে নাকি ছত্রভঙ্গ? চতুর্থত, পারমাণবিক ইস্যুতে আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত। সম্পূর্ণ অবকাঠামো ভেঙে ফেলার মার্কিন দাবি তেহরানের কাছে অগ্রহণযোগ্য বলে মনে হয়েছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খামেনির রেজিস্ট্যান্স ইকোনমি ধারণা নিষেধাজ্ঞার মুখে আত্মনির্ভরতার কথা বললেও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আনতে পারেনি। চীন, রাশিয়ার দিকে বাণিজ্য ঘোরানো, আঞ্চলিক বাণিজ্য জোরদার এসব প্রচেষ্টা আংশিক স্বস্তি দিলেও কাঠামোগত সংস্কার ও বৈদেশিক বিনিয়োগের অভাব রয়ে গেছে। তরুণ, শিক্ষিত ও ডিজিটাল সংযুক্ত জনসংখ্যা বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযোগ চায়। দীর্ঘমেয়াদী অবরোধ সেই আকাঙ্ক্ষার সঙ্গে সংঘর্ষ তৈরি করেছে। ফলে রাজনৈতিক বৈধতা রক্ষায় নিরাপত্তা নির্ভরতা বাড়ানো ছাড়া শাসকের বিকল্প কমে আসে। একটি চক্র যা বারবার বিক্ষোভ ও দমনপীড়নের পুনরাবৃত্তি ঘটায়। আন্তর্জাতিক আইনের প্রশ্ন সামনে আসে। কোনো সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে যৌথ হামলা আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন নজির স্থাপন করল কিনা তা নিয়ে বিতর্ক তীব্র হবে। সমর্থকরা বলবেন এটি আত্মরক্ষার অংশ, সমালোচকরা বলবেন এটি আন্তর্জাতিক ব্যবস্থার ঝুঁকিপূর্ণ ভাঙন। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই বহু স্তরীয় সংঘাত চলছে। এই ঘটনার পর প্রতিশোধ প্রতিহিংসার চক্র আরও তীব্র হতে পারে। সব মিলিয়ে আলী খামেনির রাজনৈতিক জীবন ছিল প্রতিরোধ, বাস্তববাদ ও কঠোরতার এক জটিল মিশ্রণ। তিনি একদিকে বিপ্লব পরবর্তী রাষ্ট্রকে টিকিয়ে রাখতে সামরিক নিরাপত্তা কাঠামো সুদৃঢ় করেছেন,
অন্যদিকে প্রয়োজনে কূটনৈতিক দর কষাকষির পথও বেছে নিয়েছেন। তার মৃত্যুর মাধ্যমে ইরান এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। কঠোর প্রতিরোধের পথেই কি এগোবে, নাকি অর্থনৈতিক পুনর্গঠন ও আংশিক সমঝোতার দিকে ঝুঁকবে? উত্তর নির্ভর করবে উত্তরাধিকার প্রক্রিয়া, জনমতের গতি প্রকৃতি, আইআরজিসির ভূমিকা এবং আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশলের ওপর। তবে নিশ্চিতভাবে বলা যায়, খামেনির যুগ ইরানের রাজনৈতিক মনস্তত্ত্বে গভীর ছাপ রেখে গেল। সেই ছাপ মুছে ফেলা সহজ হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।